স্বাগত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমন। এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রের হাতে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বুধবার মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চ ভবন সিনেটে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। ব্রিফিংয়ে মার্কো রুবিও বলেন, ভেনেজুয়েলার তেল খাতে বিশৃঙ্খলা এড়াতে দেশটির তেল উত্তোলন, বিপণন সহ সার্বিক ব্যবস্থাপনা এখন থেকে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। তিনি আরও বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সরকার এবং সরকারের অনুমোদিত সংস্থা বা কোম্পানি ছাড়া আর কাউকে এই খাতে প্রবেশ করতে দেয়া হবে না। অন্যদিকে উত্তর আটলান্টিক সাগরে রাশিয়ার পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা একটি তেলবাহী জাহাজ জব্দ করার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তবে এ ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী অভিযানের সময় এক নারীকে গুলি করে হত্যা করেছেন অভিবাসন কর্মকর্তারা। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর মিনিয়াপোলিসের পাশের একটি আবাসিক এলাকায় অভিবাসন বিরোধী অভিযানের সময় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তাদের গুলিতে এক নারী নিহত হন। অভিবাসীদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান চালানোর প্রতিবাদে বিক্ষোভের মধ্যে গুলিতে নিহতের এই ঘটনা ঘটল। তবে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি এবং নিহত নারীর নাম পরিচয়ও প্রকাশ করা হয়নি। তবে বিবিসি জানিয়েছে, নিহত নারীর বয়স 37 বছর। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহত নারীকে একজন পেশাদার উস্কানিদাতা বলে মন্তব্য করেছেন। এছাড়া হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র নিহত নারীর বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে। একাধিক জাতিসংঘ সংস্থা সহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ভিত্তিতে এসব সংস্থা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে দেয়া এক প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডামে মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা দেন। তিনি বলেন, এই পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্র ওই সংস্থাগুলোতে অংশ নেওয়া বন্ধ করবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যাবতীয় তহবিলও বন্ধ করে দেবে। হোয়াইট হাউসের দেয়া সেই তালিকায় জাতিসংঘের বাইরে থাকা ৩৫টি সংস্থার নাম রয়েছে। এছাড়া হোয়াইট হাউস জানিয়েছে, তারা জাতিসংঘের ৩১টি অঙ্গ প্রতিষ্ঠান থেকেও নাম প্রত্যাহার করে নিচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও বুধবার গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি নিহত এবং ৩ জন আহত হয়েছে। হামলাটি গাজা সিটির পূর্বাঞ্চলের আল তুফাহ এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে চালানো হয়। যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই এলাকা থেকে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহার করেছিল। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজায় তাদের বাহিনীর ওপর গুলি চালানো হয়েছিল। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৭১,৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে ১,৭১,০০০-এর বেশি মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ২০২৫ সালের ১০ই অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে ৪২৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। বাংলাদেশকে JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছে পাকিস্তান। বুধবার পাকিস্তান ISPR এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি করা অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান JF-17 থান্ডার বাংলাদেশের কাছে বিক্রির বিষয়ে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের আলোচনা হয়েছে। অস্ত্র রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই চুক্তি করা হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তান। এর আগে বাংলাদেশকে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের আশ্বাস দিয়েছে পাকিস্তান। পাশাপাশি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে ইসলামাবাদ। ইরান তার শত্রুদের ওপর আগাম হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।
দেশটির নবগঠিত ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে এ সতর্ক বার্তা দেয়। ফলে এ অঞ্চলে নতুন করে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিবৃতিতে কাউন্সিল জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সক্ষমতা যাচাইয়ের জন্য সামরিক মহড়া চালানোর 2 দিন পর এই হুঁশিয়ারি এলো। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতের পর গঠিত হয় এই ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। পাকিস্তানের গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 93 পয়সা কমানো হয়েছে। এর ফলে দেশটির সাধারণ গ্রাহকদের প্রতি মাসে মোট সাশ্রয় হবে 560 কোটি পাকিস্তানি রুপি। এক বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেছে পাকিস্তানের বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রক সংস্থা। এতে বলা হয়েছে, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওপর নির্ভরশীল। নভেম্বর মাসে জ্বালানির দাম অপেক্ষাকৃত কম থাকায় ভোক্তা পর্যায়েও বিদ্যুতের দাম কমানো হয়েছে। আরও বলা হয়েছে, করাচি সহ পুরো পাকিস্তানের সব সাধারণ গ্রাহকরা এই মূল্য হ্রাস ভোগ করবেন। এর আগে ডিসেম্বর মাসে সাধারণ গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 72 পয়সা হ্রাস করা হয়েছিল। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড দখল বা নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের প্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য দেশগুলো। ফ্রান্স ও জার্মানি জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি দখল করার চেষ্টা করে, তবে তারা সম্মিলিতভাবে পাল্টা ব্যবস্থা নেবে। বুধবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েলকে সাক্ষাৎকারে বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে মিত্র দেশ ডেনমার্কের পাশে দাঁড়াতে ইউরোপীয় অংশীদারদের নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হচ্ছে। তবে তিনি ভেনেজুয়েলার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি গ্রিনল্যান্ডে হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এদিকে ডেনমার্ক সাফ জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড নিয়ে যে কোনো জোরপূর্বক পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ। এতে নেটো সহ গত 80 বছরের নিরাপত্তা সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়তে পারে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের নেতা আইদারুস আল জুবাইদি রিয়াদে নির্ধারিত শান্তি আলোচনায় না গিয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট এ তথ্য জানিয়েছে। পালানোর পথে তিনি মেমোরিল্যান্ড ব্যবহার করেছেন বলে দাবি করা হয়েছে। জোটের বিবৃতিতে বলা হয়, বুধবার রাতে আল জুবাইদি ইয়েমেনের এডেন বন্দর থেকে একটি নৌকায় করে সোমালিল্যান্ডের বেরবেরা বন্দরে যান। সেখান থেকে তিনি UAE কর্মকর্তাদের সঙ্গে একটি বিমানে ওঠেন। এরপর ওমান উপসাগরের আকাশপথে ওড়ার সময় কিছুক্ষণ বিমানের পরিচয় শনাক্তকারী ব্যবস্থা বন্ধ রাখা হয়। পরে আবুধাবির আল রিফ সামরিক বিমানবন্দরে পৌঁছানোর প্রায় 10 মিনিট আগে আবার সেটি চালু করা হয় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এই ছিল আন্তর্জাতিক সংবাদে। এরপর দীপ্ত সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।